আমি রিয়াকা ম্যাম, বায়োলজি টিচার। আজকে আমি শুরু করতে চলেছি ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো ট্যাক্সোনমি কথাটা তোমরা ছোটবেলায় আশা করি সবাই শুনেছো। ট্যাক্সোনমি কথাটার মানে হচ্ছে, ট্যাক্সোনমি কথাটি এসেছে ট্যাক্সিস কথাটা থেকে। আর ট্যাক্সিস কথার মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট মানে কোনো কিছুকে গুছিয়ে রাখা। এবং নোমস কথাটার অর্থ হচ্ছে, নোমস কথাটার অর্থ হচ্ছে নিয়ম। তাহলে কি বোঝা যাচ্ছে? ট্যাক্সিস কথাটার অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এবং নোমস কথাটার অর্থ হচ্ছে নিয়ম। তার মানে আমরা এখানে বলতে পারি ট্যাক্সোনমি কথা কাকে বলবো, তা বলতে পারি নিয়ম মেনে কোনো কিছুকে গুছিয়ে রাখাকেই বলা হয় ট্যাক্সোনমি। তাহলে আমরা কাকে গুছিয়ে রাখবো? এখানে আমরা পড়ছি জীবেদের সম্পর্কে, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীদের সম্পর্কে। তাহলে আমরা বলতে পারি জীববিজ্ঞানের যে শাখায় জীবেদের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে আলোচনা করা হয় বা গুছিয়ে রাখা হয়, সেই সমস্ত বিষয়টাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সিস কথাটা এসেছে মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এবং নোমস কথাটার মানে হচ্ছে নিয়ম। তার নিয়ম অনুযায়ী তাদেরকে গুছিয়ে রাখা হয়। জীববিজ্ঞানের যে শাখায় কোন জীবেদের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস করা হয়, সেই ব্রাঞ্চটিকে বলা হয় ট্যাক্সোনমি। এবং ট্যাক্সোনমির জনক হলেন লিনিয়াস। বিজ্ঞানী লিনিয়াস হলেন ট্যাক্সোনমির জনক। এই ট্যাক্সোনমির জনক পড়তে গিয়ে আমাদের আরো কতগুলো জনকের কথা মনে রাখতে হবে। যেমন হলো ক্যারোলাস লিনিয়াস হলেন, ক্যারোলাস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস হলেন ট্যাক্সোনমির জনক। এছাড়া আমাদের জানতে হবে প্রাণীবিদ্যার জনক, কারণ জীববিদ্যার প্রধান দুটো শাখা কিন্তু প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা। প্রাণীবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। প্রাণীবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। আর উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রাস্ট। অন্যদিকে ক্যারোলাস লিনিয়াস হলেন বিন্যাসবিধির জনক। ক্যারোলাস লিনিয়াস সিস্টেমা ন্যাচুরালি বলে একটি বই লিখেছিলেন। সিস্টেমা ন্যাচুরালি নামে একটি বই লিখেছিলেন এবং সেখানে তিনি বিন্যাসবিধি সম্পর্কে সমস্ত কিছু উল্লেখ করেছেন। সম্পর্কে আমরা কি কি জানলাম? কি কি ট্যাক্সোনমির প্রধান উপাদান? ট্যাক্সোনমির প্রধান উপাদান 1 নম্বর হচ্ছে নামকরণ, 1 নম্বর হচ্ছে শনাক্তকরণ। প্রথমে তাকে শনাক্তকরণ করো, যে কোনো জীবকে প্রথমে আগে শনাক্তকরণ করা। 1 নম্বর হচ্ছে শনাক্তকরণ। 2 নম্বর তাকে প্রপার একটি নাম দেওয়া, অর্থাৎ নামকরণ। শনাক্তকরণ, নামকরণ, দেন শ্রেণীবিন্যাস। কিভাবে কাজটি করা হয়? প্রথমে যখন আমরা কোনো নতুন জীব বা কোনো পুরনো জীবকে দেখব, তখন আগে আইডেন্টিফাই করব। কিভাবে? না সেটি গাছ, না সেটি প্রাণী। যদি প্রাণী হয় তাহলে প্রাণীদের কি কি বৈশিষ্ট্য তার মধ্যে আছে। আর যদি উদ্ভিদ হয় তাহলে বাইরে থেকে দেখে যদি বুঝতে পারি সেটি একটি উদ্ভিদ, তাহলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমাকে আগে দেখে নিতে হবে। ধরে নিলাম সে যেটি আমি শনাক্ত করছি সেটি একটি প্রাণী। প্রাণী আইডেন্টিফাই করার পর তাহলে তাকে একটা নাম দিতে হবে। তাহলে স্পেসিফিক নাম যদি তার না থাকে, তাহলে সারা বিশ্বে তাকে চিনবে কি করে? আমাকে চেনে আমার নাম রিয়াঙ্কা। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল নাম রয়েছে, তো আমরা তাদেরকে ইন্ডিভিজুয়াল নাম ধরে রাখি এবং তাদেরকে রেসপন্স করতে পারি। তো যে কোনো জীবকে যদি নির্দিষ্ট কোনো নাম না থাকে, তাহলে সারা পৃথিবী জুড়ে তাদেরকে চেনাটা খুব মুশকিল। 3 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস মানে কি? এরপরে আমরা পড়বো ট্যাক্সোনমি হায়ারার্কি। তো সেই ক্ষেত্রে আমরা দেখব উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক, তাদের শরীরে যে বৈশিষ্ট্য উপকূলে উপস্থিত রয়েছে, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিম্ন শ্রেণীর স্তর থেকে উচ্চ শ্রেণীর স্তর অবধি শ্রেণীর বিন্যাস করা হয়েছে, যেটি বিভিন্ন বিজ্ঞানীরা সেটি করেছেন। এবং যে নতুন জীবটি আবিষ্কার করা হচ্ছে, সেটি উদ্ভিদ হোক বা প্রাণী হোক, নিম্ন শ্রেণীর প্রাণী হোক বা উচ্চ শ্রেণীর প্রাণী, তাদের বৈশিষ্ট্যগত যোগ্যতা অনুযায়ী এবং তাদের নাম অনুযায়ী তাদেরকে প্রপার জায়গায় একটি স্থান দেওয়া হয়, যেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস।
তাহলে ট্যাক্সোনমি কি কি জিনিস ফলো করে বা ট্যাক্সোনমির উপাদানগুলো কি কি? ট্যাক্সোনমির প্রধান 3টি উপাদান, সেটি হচ্ছে প্রথমে তাকে শনাক্ত করা, শনাক্তকরণ করার পরে একটা প্রপার নাম দেওয়া, আর 3 নম্বর হচ্ছে তাকে প্রপার জায়গায় স্থান দেওয়া, অর্থাৎ প্রপার শ্রেণীবিন্যাস করা। তাহলে এই হলো ট্যাক্সোনমি। এবার আমরা বলবো হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্পর্কে। জীববিজ্ঞানের যে শাখা, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি জীববিজ্ঞানের, এটাকে আমরা বলতে পারি জীববিজ্ঞানের ট্যাক্সোনমির অন্তর্গত বিভিন্ন এককের সাহায্যে যে কোনো জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর অবধি একটি সাজিয়ে রাখা যায় বা অন্তর্ভুক্ত করা যায়, তাকে বলা হয় হায়ারার্কি। অর্থাৎ জীববিজ্ঞানের একটি শাখায় কোনো জীবকে বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে একটি অন্তর্ভুক্ত করা হয় বা জায়গা দেওয়া হয়, সেই জিনিসটাকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। এটি বিজ্ঞানী লিনিয়াস প্রথম আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুযায়ী লিনিয়ার হায়ারার্কিও বলা হয়। এই লিনিয়ার হায়ারার্কিতে 7টি ধাপ আছে, 7টি ধাপ। লিনিয়ার হায়ারার্কি শুরু করেছিলেন প্রথমে রাজ্য, তার নিচে পর্ব, তার নিচে শ্রেণী, তার নিচে বর্গ, তার নিচে গোত্র, তারপর গণ এবং প্রজাতি। অর্থাৎ 1 2 3 4 5 6 7 7 স্টেপস বা 7টি ধাপ রয়েছে লিনিয়ার হায়ারার্কিতে। কি কি? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, যেটি আজকের দিনে এখনো সেম ফলো করা হয়। এটাকে আমরা কিভাবে বুঝবো? যদি আমরা নিজেদেরকে ধরে নিই, আমাদের প্রত্যেকেরই নাম এবং টাইটেল রয়েছে, তাহলে গণকে ধরে নিলাম নাম আর প্রজাতিকে ধরে নিলাম টাইটেল। আমরা প্রত্যেকেই ভারতবর্ষে বসবাস করি, তাহলে ভারতবর্ষকে ধরে নিলাম রাজ্য, ঠিক আছে? ভারতবর্ষ না, পশ্চিমবঙ্গ ধরে নিই, তাহলে রাজ্য ধরে নিলাম পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে। পশ্চিমবঙ্গের মধ্যে ধরে নিলাম পর্ব, ধরে নিলাম উত্তর 24 পরগনা জেলা। উত্তর 24 পরগনা জেলার মাধ্যমে কেউ বিভিন্ন ধরনের মিউনিসিপ্যালিটিতে বসবাস করে, আমি ধরে নিলাম আমার মিউনিসিপ্যালিটি পানিহাটি। পানিহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে বিভিন্ন অনেকগুলো ওয়ার্ড রয়েছে, আমার ওয়ার্ড ধরে নিলাম 11। এই বিভিন্ন ওয়ার্ডের মধ্যেও আবার ছোট ছোট গলিতে ভাগ করা, তো আমি ধরে নিলাম এই 11 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি গান্ধীনগর। এই গান্ধীনগরের মধ্যে আমার বাড়ি করবাড়ি, এবং সেই বাড়িতে আমার গণ হচ্ছে আমি রিয়াঙ্কা এবং আমার টাইটেল প্রজাতি হচ্ছে কর। তাহলে এইভাবে যদি আমি আমার নাম আমার টাইটেল দিই, আমি প্রপার অ্যাড্রেসটা দিই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে, কেউ আমাকে কোথাও খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। ঠিক তেমন ভাবে এই হায়ারার্কিটাকে সেট করা বা হায়ারার্কিটাকে তৈরি করেছিলেন বিজ্ঞানী লিনিয়াস, যে যদি আমরা কোনো নতুন জীবকে আবিষ্কার করি তাহলে তার প্রত্যেকটি বৈশিষ্ট্য অনুযায়ী তাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো, অথবা কোনো জীবকে অন্তর্ভুক্ত করার রয়েছে তার সম্পর্কে যদি কোনো ইনফরমেশন জানার দরকার হয় তাহলেও আমরা খুব সহজে খুঁজে বার করতে পারবো। এখানে যদি একটা ছোট্ট এক্সাম্পল আমি মানুষ নিয়ে নিই, একটি মানুষ নিয়ে নিই, মানুষ অর্থাৎ আমরা, আমাদের সায়েন্টিফিক নেম হচ্ছে হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স হচ্ছে মানুষের সায়েন্টিফিক নেম। তাহলে এই মানুষের সায়েন্টিফিক নেম, মানুষকে যদি আমি এবারে এই যোগ্যতা অনুযায়ী একটু অন্তর্ভুক্ত করে দিই বায়োলজিতে বা ট্যাক্সোনমিতে, তাহলে কিভাবে করব? তাহলে আমি গণে তার নামটা লিখবো হোমো এবং প্রজাতিতে লিখবো সেপিয়েন্স। হয়ে গেল। তাহলে মানুষের রাজ্য কি? রাজ্য হচ্ছে অ্যানিমালিয়া। রাজ্য, এগুলো আমরা সব ডিটেলসে একটু পরেই পড়বো, পরে ক্লাসে, তো আমরা এখন জেনে নিচ্ছি। রাজ্য হচ্ছে অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া মানে হচ্ছে যে রাজ্যে সমস্ত প্রাণীরা অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে পর্ব হচ্ছে কর্ডাটা, অর্থাৎ আমাদের মেরুদণ্ড রয়েছে, মানে ভার্টিব্রাল কলাম রয়েছে, এই মেরুদণ্ড নোটোকর্ড থেকে এসেছে, সেই জন্য আমরা কর্ডাটা পর্বের অন্তর্গত। কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত হওয়ার পরে আমাদের শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া। বা স্তন্যপায়ী। এই স্তন্যপায়ী প্রাণী হওয়ার পরেও বর্গ রয়েছে আমাদের প্রাইমেটস। প্রাইমেটস মানে আমরা মানুষেরা
যত বানর প্রজাতি রয়েছে তাদের রিলেটিভ, হনুমান, বানর, শিম্পাঞ্জি, গরিলা, তাদের সবার হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বার্স। তারপরে গোত্রে চলে আসবো হোমিনিডি। গোত্র হচ্ছে হোমিনিডি, তারপরে নাম এবং তারপর প্রজাতি, অর্থাৎ গণ এবং প্রজাতি। তো এইভাবে আমরা মানুষকে বা আমাদের নিজেদেরকে একটি স্থানে বসাতে পারি পৃথিবীতে জীববিজ্ঞানের শাখায় বা ট্যাক্সোনমিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী। এরকম বিভিন্ন উদ্ভিদ, যত প্রাণী এবং উদ্ভিদ আছে প্রত্যেকেরই এরকম ট্যাক্সোনমিক হায়ারার্কিক্যাল একটা পজিশন বা একটা অবস্থা রয়েছে, যাকে নতুন কাউকে যদি আবিষ্কার করি তাকেও অন্তর্ভুক্ত করা যায়, আবার পুরনো কাউকে যদি খোঁজার চেষ্টা করি খুব সহজেই খুঁজে পাওয়া যায়। মানে সিম্পল এক্সাম্পল নিয়ে নাও আমাদের বুকশেলফ। আমাদের বুকশেলফে বিভিন্ন ধরনের বই রয়েছে, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথস, তার সাথে স্টোরি বুক, তার সাথে বিভিন্ন রকমের থ্রিলার বুক, যে যেরকম বই পড়তে পছন্দ করে। তো আমরা যদি সব বইকে এক জায়গায় রেখে দিই, আমরা কি চট করে বই খুঁজে পাবো যেটা আমাদের প্রয়োজন? পাবো না। কিংবা নতুন করে বই কিনে আনলাম, তাকেও যদি আমরা ওই একগুচ্ছ বইয়ের মধ্যে রেখে দিই, দুদিন পরে তাকে খুঁজে পাবো। কিন্তু আমরা যদি বুকশেলফটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে আমরা ইজিলি বই খুঁজে পাবো। যেমন বাংলা বই এক জায়গায়, ম্যাথসের বই এক জায়গায়, সায়েন্স এক জায়গায়, স্টোরি বুক এক জায়গায়। তো ইজিলি আমার যদি এখন স্টোরি বুক পড়তে ইচ্ছে হয়, আমি জানি আমার বুকশেলফের কোথায় স্টোরি বুক আছে, আমি একটা বের করে আনতে পারবো। কিংবা যদি উল্টোটা হয়, আমি যদি নতুন কোনো স্টোরি বুক কিনি, তাহলে সেই স্টোরি বুকের বুকশেলফে স্টোরি বুক রাখার জায়গায় আমি তাকে নতুন করে রেখে দিতে পারবো। ঠিক একই রকম ভাবে আমরা যে কোনো জিনিসই যদি গুছিয়ে রাখতে পারি, তাকে একটা প্রপার নাম দিয়ে সাজিয়ে গুছিয়ে বিন্যাস করে রাখতে পারি, তাহলে খুব সহজেই তার সম্পর্কে কোনো ইনফরমেশন আমি পেতে পারবো এবং নতুন কাউকে আবিষ্কার করার পরেও তার ইনফরমেশন অনুযায়ী তাকে আমি তার প্রকৃত জায়গাটা দিতে পারবো। বিজ্ঞানী লিনিয়াস এটি করেছিলেন, সেই জন্য বিজ্ঞানী লিনিয়াসের নাম অনুযায়ী ট্যাক্সোনমিক হায়ারার্কিকে বলা হয় লিনিয়ার হায়ারার্কি। মানে এই একটি আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে লিনিয়ার হায়ারার্কি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। অর্থাৎ এই ট্যাক্সোনমিক হায়ারার্কি পড়তে গিয়ে আমরা পড়েছি বা ট্যাক্সোনমি পড়তে গিয়ে আমরা পড়লাম ট্যাক্সোনমির একটা উপাদান হচ্ছে নামকরণ। তো এই নামকরণটাকে বিজ্ঞানীরা দিয়ে বলেছেন দ্বিপদ নামকরণ, তার কারণ দুটি পদ দিয়ে নামটি তৈরি করে। যদি আমাদের নিজেদের নাম দিয়ে আমরা এক্সাম্পল দিই, যে আমরা নাম এবং টাইটেল লিখি, সেক্ষেত্রে দিয়ে কিন্তু আমরা বোঝাতে পারবো যে সায়েন্টিফিক নেমের এরকম দুটো পদ আছে, একটা গণ এবং একটা প্রজাতি। সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ দ্বি কথার অর্থ দুই, দুটি পদের নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ। অর্থাৎ বিজ্ঞানসম্মত নামের দুটি পদ থাকে, একটি হচ্ছে গণ আর অপরটি প্রজাতি। যেমন এক্ষুনি আমি লিখলাম যে মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স, গণ হচ্ছে হোমো আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। এই দ্বিপদ নামকরণ লেখার কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে। বিজ্ঞানসম্মত নাম লেখার কতগুলি বিশেষ নাম রয়েছে, সেটি হচ্ছে 1 নম্বর, বিজ্ঞানসম্মত নাম একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন হতে হবে। অর্থাৎ পৃথিবীতে যত রকমের জীব রয়েছে তাদের প্রত্যেকের নামের সিমিলারিটি থাকাটা বাঞ্ছনীয় নয়। প্রজাতির নাম ভিন্ন থাকবে, মানে আমরা বললাম যে দ্বিপদ নামকরণে গণ এবং প্রজাতি থাকবে। তো এই দ্বিপদ নামকরণের গণ প্রজাতির মধ্যে গণেদের নাম একই থাকতে পারে, কিন্তু প্রজাতির নাম ভিন্ন হতেই হবে। অর্থাৎ একই গণের আন্ডারে ভিন্ন প্রজাতির জীব থাকতে পারে, কিন্তু গণ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পুরো স্পিসিসটাই চেঞ্জ হয়ে যাবে, প্রজাতিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে, অর্থাৎ আলাদা থাকে। 2 নম্বর হচ্ছে দ্বিপদ নামকরণের লেখার নাম বা গণ বা প্রজাতির নামটি সর্বদা ল্যাটিন ভাষায় নামকরণ হয়। অন্য কোনো ভাষায় যদি নামকরণ করা হয় তাহলে সেটি সিদ্ধ হয় না। 3 নম্বর,
ল্যাটিন ভাষাতে লেখা বিজ্ঞানসম্মত নাম যদি টাইপ করা হয় তাহলে সব সময় ইটালিক ফর্মে করতে হয়, তাহলে সব সময় ইটালিক ফর্মে টাইপ করতে হয়। আর যদি আমরা হাতে লিখি বা হস্তাক্ষরে যদি করা হয় তাহলে সেটিকে সব সময় নিম্নরেখিত করতে হয়, অর্থাৎ আন্ডারলাইন করতে হয়, নিম্নরেখিত করতে হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গণের নামের প্রথম অক্ষর। গণের নামের প্রথম অক্ষর বড় হাতে, প্রথম অক্ষর বড় হাতে, বাকি পুরো নাম এবং প্রজাতির নামটাও ছোট হাতে হয়। তাহলে একমাত্র গণের নামের প্রথম অক্ষরটি বড় হাতের হবে, বাকি পুরো গণের নাম এবং প্রজাতির নামটি হবে ছোট হাতে। আর 5 নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে অগ্রাধিকার আইন। অগ্রাধিকার আইন, অগ্রাধিকার আইনটা কি? অগ্রাধিকার আইনটি হচ্ছে এক রকমের অধিকার, অর্থাৎ একটি জীবকে আমি হয়তো ভারতবর্ষে বসে আবিষ্কার করলাম এবং তার একটি নামকরণ করলাম, কিন্তু সেই নামকে আমি হয়তো সেই মুহূর্তে নথিভুক্ত করলাম না। ওই একই জীবকে আরো কয়েক বছর পরে হয়তো অন্য কোনো দেশে অন্য কোনো বিজ্ঞানী আবিষ্কার করলেন এবং তিনি আবিষ্কার করার পর সে তার দেওয়া নামটিকে নথিভুক্ত করলেন, এবং কিছুদিন পরে যখন এই একই জিনিস নিয়ে পর্যালোচনা বা রিসার্চ করা হলো তখন দেখা গেল যে অমুক দেশে অলরেডি ওটা একজন আবিষ্কার করেছেন, অমুক দেশে একজন, অমুক দেশে একজন। তাহলে বিভিন্ন দেশে যদি বিজ্ঞানীরা আবিষ্কার করে থাকেন একই জিনিস বা বিভিন্ন জায়গায়, তাহলে প্রত্যেকেই দাবি করবে যে প্রত্যেকেই কষ্ট করে রিসার্চ করেছে, নতুন জিনিস ডিসকভার করেছে, তো কাকে প্রায়োরিটিটা দেওয়া হবে? প্রায়োরিটি তো সবাইকে দেওয়া যাবে না, কারণ যিনি বস্তু বা জীবটা তো একই, যে কোনো একজনকেই প্রায়োরিটি দিতে হবে। এই জন্য বিভিন্ন বিজ্ঞানীরা ডিসাইড করলেন যে একটি উদ্ভিদ বা প্রাণীর একাধিক নাম যদি থেকেও থাকে, সর্বপ্রথম যে নামটি লিপিবদ্ধ বা সিদ্ধ করবেন সেই নামটি গৃহীত হবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন বিজ্ঞানীরা কোনো জীবের বিভিন্ন নাম দিতেই পারে, মানে একটা জীবের একাধিক নাম হয়তো হতে পারে, কিন্তু যে বিজ্ঞানী সর্বপ্রথম সেই নামটিকে খাতায় সিদ্ধ করবে বা বৈজ্ঞানিক রেকর্ডে সিদ্ধ করবে সেই বিজ্ঞানীকে অগ্রাধিকার আইন বা প্রায়োরিটিটা দেওয়া হবে। এটি হলো অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি। ল অফ প্রায়োরিটি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে বিজ্ঞানী কোনো জীবকে আবিষ্কার করবে সেই বিজ্ঞানীর শর্ট নেম ওই লেখার মানে সায়েন্টিফিক নেম লেখার পরে তার নামটি লেখা যাবে। যেমন বিজ্ঞানী লিনিয়াস আবিষ্কার করেছিলেন সিংহের সায়েন্টিফিক নেম প্যান্থেরা, প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। তো প্যান্থেরা লিও লেখার পর লিনটা ছোট করে লেখা যায় বা লিনিয়াস ছোট করে লেখা যায়, তার কারণ বিজ্ঞানী লিনিয়াস এটি আবিষ্কার করেছিলেন সেই কারণে। তো এখানে লেখা যায় লিনিয়াস, যেহেতু বিজ্ঞানী লিনিয়াস এটি আবিষ্কার করেছিলেন। তো বিজ্ঞানী এখানে আমরা সায়েন্টিফিক নেম যখন লিখবো এটা মনে রাখবো প্রথম অক্ষরটা বড় হাতে, বাকি সম্পূর্ণটা ছোট হাতে। যখন হাতে লিখবো তখন এটিকে নিম্নরেখিত করব আলাদা আলাদা করে, কিন্তু বিজ্ঞানীর নামের নিচে কোনো নিম্নরেখিত হবে না, কারণ বিজ্ঞানীর নামটি সায়েন্টিফিক নেম নয়। তো এই হলো আমাদের ট্যাক্সোনমির দ্বিপদ নামকরণ লেখার পদ্ধতি। তো আরেকবার রিভাইজ করে নিই। দুটি পদ নিয়ে বিজ্ঞানসম্মত নাম লেখা হয় বলে একে বলা হয় দ্বিপদ নামকরণ, একটি গণ এবং একটি প্রজাতি। এই গণ এবং প্রজাতির মধ্যে বলা হয় যে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতি ভিন্ন হয়। তার মানে গণের নাম তো আলাদা হবে, কিন্তু একই গণের নাম হওয়া সত্ত্বেও ভিন্ন প্রজাতির নাম হতে পারে। যে কোনো সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম সর্বদা ল্যাটিন ভাষায় লিখতে হবে, অন্য কোনো ভাষায় নাম দেওয়া হলে সেটি গ্রাহ্য হবে না। ইটালিক ফর্ম, যদি টাইপিং করা হয় কম্পিউটারে কোনো সায়েন্টিফিক নেম তাহলে সেটি ইটালিক ফর্মে লিখতে হবে, এবং যদি আমরা হাতে লিখি তাহলে সেটিকে সর্বদা নিম্নরেখিত করতে হবে। তারপর হচ্ছে গণের নামের প্রথম অক্ষরটি হচ্ছে একমাত্র বড় হাতের, বাকি সম্পূর্ণ লেখাটি হবে ছোট হাতে। এরপরে চলে আসছে অগ্রাধিকার আইন, অর্থাৎ কোনো উদ্ভিদ বা প্রাণীর যদি একাধিক নাম হয়ে থাকে সর্বপ্রথম দেওয়া বিজ্ঞানীর নামটি সিদ্ধ করা হবে, এটিকে বলা হয় ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন। এছাড়া যে বিজ্ঞানী কোনো জীবের সায়েন্টিফিক নামটি দিচ্ছেন সেই বিজ্ঞানী চাইলে তার নামটি সায়েন্টিফিক নামের শেষে লিখতেই পারে বা লেখা যায়। এই হচ্ছে দ্বিপদ নামকরণ লেখার নিয়মাবলী।
এতদূর পর্যন্ত আমরা পড়লাম ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিক হায়ারার্কি, তার আন্ডারে নামকরণ অর্থাৎ দ্বিপদ নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস। এবার আমরা ডিটেলসে যাব হচ্ছে শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়াশোনা করতে। এবার চলে আসবো জীবের শ্রেণীবিন্যাসে। বিজ্ঞানী হোয়াইটেকার 1969 খ্রিস্টাব্দে পুরো জীবজগৎকে, টোটাল জীবজগৎকে 5টি ভাগে ভাগ করেন। 5টি ভাগে ভাগ করেন, কি কি? অর্থাৎ 5টি রাজ্যে ভাগ করেন। কারণ আমরা যে লিনিয়ার হায়ারার্কিটা পড়েছি সেটা সর্বোচ্চ স্তর আমরা পড়েছি রাজ্য এবং সর্বনিম্নে গিয়ে দেখেছি গণার প্রজাতি রয়েছে। তো বিজ্ঞানী হোয়াইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবের যত প্রজাতি রয়েছে তাদের প্রত্যেককে 5টি রাজ্যে ভাগ করেন। কি কি সেই 5টি রাজ্য? রাজ্য মনেরা, রাজ্য প্রোটিস্টা, রাজ্য ফাঙ্গি, রাজ্য প্লান্টি এবং রাজ্য অ্যানিমালিয়া। তাহলে কটা রাজ্য পেলাম? 1 নম্বর মনেরা, 2 নম্বর প্রোটিস্টা, 3 নম্বর ফাঙ্গি, 4 নম্বর প্লান্টি, 5 নম্বর অ্যানিমালিয়া। তাহলে এবার এদের প্রত্যেকের বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। আমরা জেনেছি যে যখন পৃথিবীর সৃষ্টি হলো তখন একটি মাত্র কোষ জীবকোষ হিসাবে তৈরি হলো। তাহলে মনেরা যদি সর্বপ্রথম রাজ্য হয়, তার মানে এককোষী এবং সব থেকে প্রিমিটিভ যে ধরনের জীব আছে তারা এই অঞ্চলে থাকবে বা তারা মনেরা রাজ্যে থাকবে। অর্থাৎ মনেরা রাজ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এককোষী ও প্রোক্যারিওটিক। এককোষী ও প্রোক্যারিওটিক, তার মানে প্রিমিটিভ নিউক্লিয়াস এবং এককোষীযুক্ত জীব। এবং এরা আণুবীক্ষণিক, অর্থাৎ এদেরকে আমরা খালি চোখে দেখতে পাবো না, খুবই ছোট। আর কি হচ্ছে, এদের কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইকান বলে একটি বস্তু থাকে। তাহলে মনেরা রাজ্যের যারা অন্তর্গত তাদের প্রথম ক্যারেক্টার হিসেবে আমরা বুঝতে পারছি তারা এককোষী জীব, এরা প্রোক্যারিওটিক, এরা আণুবীক্ষণিক, অর্থাৎ খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাওয়া যায়, এবং এদের কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইকান থাকে। সেকেন্ড পয়েন্ট বলছে এরা নিজেদের খাবার নিজেদের শরীরেও তৈরি করতে পারে, আবার এরা অন্যদের উপর ডিপেন্ডেবল হয়। তার মানে এরা স্বভোজীয় হতে পারে, আবার এরা পরভোজীয় হতে পারে। আর বলছে এদের বিভাজনকালে ডিম গঠিত হয় না, তার মানে এরা কোষ বিভাজন করে, অর্থাৎ এরা বংশ বিস্তার করে, প্রজনন ক্ষমতা সম্পন্ন, কিন্তু ডিম গঠিত হয় না, তার মানে মাইটোসিস দশা এরা করে না। এরা আমাইটোসিস দশায় বা অ্যামাইটোসিস দশায় এরা বা অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা বংশ বিস্তার করে, অর্থাৎ এরা অযৌন জনন সম্পন্ন করে। তাহলে মনেরার সম্পর্কে আমরা কি কি ক্যারেক্টার পাচ্ছি? 1 নম্বর ক্যারেক্টার, মনেরা এককোষী এবং প্রোক্যারিওটিক, এরা আণুবীক্ষণিক, এদের খালি চোখে দেখা যায় না, এবং এদের কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইকান থাকে। 2 নম্বর হচ্ছে এরা নিজেদের খাবার নিজেদের শরীরে তৈরি করতে পারে, অর্থাৎ এরা স্বভোজী। আবার কিছু মনেরা জীব রয়েছে যারা পরভোজী। 3 নম্বর বলছে যে এরা আমাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে, অর্থাৎ মাইটোসিস পদ্ধতি করে না, মানে এখানে মেরুতন্তু গঠিত হয় না। আর ফাইনালি বলছে এরা অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। অযৌন জনন পদ্ধতি মানে যে জনন পদ্ধতিতে কোনো রকম পুরুষ বা স্ত্রী গ্যামেটের আলাদা আলাদা প্রয়োজন হয় না, একটি শরীর থেকে পুরুষ গ্যামেট স্ত্রী গ্যামেট ছাড়াই সরাসরি বিভাজনের মাধ্যমে জনন সম্পন্ন করতে পারে, সেই প্রকার জননকে বলা হয় অযৌন জনন। মনেরার আন্ডারে কারা রয়েছে? মনেরার আন্ডারে বেসিক্যালি যারা রয়েছে তারা হলো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি। নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি। এবার চলে আসো প্রোটিস্টা,
অর্থাৎ যারা প্রোটিস্টরা তারা অবশ্যই মনে রাখতে থেকে একটু উন্নত হবে, কারণ আমরা একদম নিম্ন স্তর বা প্রিমিটিভ দিয়ে শুরু করেছি। যতটা আস্তে আস্তে যাব তত ওরা আস্তে আস্তে উন্নত ক্যারেক্টার বা উন্নত বৈশিষ্ট্য নিজেদের শরীরের মধ্যে পুরো পাবে বা তৈরি করবে। প্রোটিস্টার বৈশিষ্ট্য হচ্ছে, প্রোটিস্টা বলতে প্রথমেই বলি যত প্রোটোজোয়া রয়েছে সেই প্রোটোজোয়ার সমস্ত শ্রেণীগুলি বেসিক্যালি প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এবং এরাও এককোষী, কিন্তু এরা উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির। এরা এখানে এককোষী ছিল, এরাও এককোষী, কিন্তু এরা প্রোক্যারিওটিক নয়, এরা উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির জীব। উপনিবেশ গঠনকারী মানে কি? উপনিবেশ গঠন মানে একসাথে কলোনি করে থাকা, অর্থাৎ একা একা থাকে, একসাথে জোটবদ্ধ হয়ে থাকে। এরাও খুব ছোট, কিন্তু এদের পর্দা ঘেরা কোষাঙ্গাণু দেখতে পাওয়া যায়। এদের পুষ্টি পদ্ধতিও স্বভোজীয় হতে পারে, আবার পরভোজীয় হতে পারে। অর্থাৎ প্রোটিস্টা পর্বের জীবেরাও নিজেদের খাবার নিজেদের শরীরে তৈরি করতে পারে, কিংবা কিছু প্রোটিস্টা রয়েছে যারা আবার অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ পরভোজী। বেশিরভাগ এই প্রোটোজোয়ারাই কিন্তু জলে থাকে বা প্ল্যাঙ্কটন প্রকৃতির হয় এবং এদের ডিএনএ তে হিস্টোন প্রোটিন থাকে। এই যে বললাম এক্ষুনি প্রোটিস্টারা হলো ইউক্যারিওটিক প্রকৃতির জীব। ইউক্যারিওটিক মানে কি? এদের নিউক্লিয়াসটা উন্নত, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওরেটিকুলাম বা প্রোটিন জালিকা উপস্থিত। এই এতগুলো জিনিস আছে বলে এরা ইউক্যারিওটিক। এবং এই ইউক্যারিওটিক নিউক্লিয়াস শুধু নয়, এদের নিউক্লিয়াসের মধ্যে হিস্টোন প্রোটিনটাও দেখতে পাওয়া যায়, যেই হিস্টোন প্রোটিনটা দিয়ে ডিএনএ তৈরি হয়। এরা অযৌন এবং যৌন দুই প্রকার জননী সম্পন্ন করতে পারে। এদের উদাহরণ হচ্ছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম ইত্যাদি। এরপরে চলে আসবো আমরা ফাঙ্কি। ফাঙ্কি কথাটা বলার আগে একটু বলি, এই যে মোনেরা বা প্রোটিস্টা সম্পর্কে যেটা আমরা দেখলাম, এর বেশিরভাগই জীবাণু, অর্থাৎ ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি। এরা বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, আবার কিছু উপকারী ব্যাকটেরিয়াও রয়েছে। তো এরা বেশিরভাগই আণুবীক্ষণিক বা খুব ছোট। কিন্তু ফাঙ্গি হচ্ছে এমন একটা রাজ্য যে উদ্ভিদও নয়, আবার এদের মতো কোনো জীবাণুও নয়, এমন একটা জিনিস। এই ফাঙ্গিরা এককোষী, বহুকোষী এবং অনুসূত্রাকারও হতে পারে। তার মানে কি? একটা মাত্র কোষ দিয়ে তৈরি শরীর, বহুকোষী মানে অনেকগুলো কোষ নিয়ে তৈরি শরীর, আবার অনুসূত্রাকার মানে সুতোর মতো লম্বা শরীরও হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের পুষ্টি প্রক্রিয়া সাধারণত মৃতজীবী বা মিথজীবী, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মৃতজীবী বা মিথজীবী। মৃতজীবী পুষ্টি পদ্ধতি মানে কি? যে সকল জীব কোনো মরা বস্তু বা মরা জীবের দেহ থেকে খাদ্যরস সংগ্রহ করে তার পুষ্টি সাধন করে তাকে বলা হয় মৃতজীবী প্রাণী বা উদ্ভিদ বা মৃতজীবী জীব। পুষ্টি আর মিথজীবী মানে কি? মিথজীবী মানে হচ্ছে দুজন জীব, তারা একই শ্রেণীর হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তারা একে অপরের উপর নির্ভরশীল, অর্থাৎ একজন আরেকজনের দ্বারা উপকৃত হয়, দুজনেই উপকৃত হয়, কিন্তু দুজনে একটা মিউচুয়াল রিলেশনশিপে থাকে, যাকে বলা হয় মিথজীবী। এই দুজনের মিথজীবী সম্পর্ক থেকে মিথজীবী পুষ্টি সম্পন্ন করে। মৃতজীবী বা মিথজীবী ধরনের পুষ্টি কাদের দেখতে পাওয়া যায়? বেসিক্যালি ফাঙ্গিতে। এছাড়া ফাঙ্গি মৃত জৈব বস্তুর উপর জন্মায় এবং এদের দেহে সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন, অর্থাৎ এরা গ্লাইকোজেন নামে খাবার স্টোর করে নিজের শরীরে। তাহলে আমরা ফাঙ্গি সম্পর্কে কি কি বললাম? ফাঙ্গি এককোষী, বহুকোষী, অনুসূত্রাকার হতে পারে। এদের দেহটি আবার কাইটিন নির্মিত হয়। এদের মধ্যে মৃতজীবী বা মিথজীবী পুষ্টি লক্ষ্য করা যায়। এরা সাধারণত মৃত বস্তুর উপর জন্মায়। এছাড়া এদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন এবং এরা রেণু বিস্তারণের মাধ্যমে জন্ম সম্পন্ন করে। ফাঙ্গির উদাহরণ হচ্ছে ইস্ট, নিউকর, পেনিসিলিয়াম ইত্যাদি। ইস্ট, নিউকর, পেনিসিলিয়াম ইত্যাদি। এরপরে
চলে আসবো লাস্ট দুটো রাজ্য, সেটা হচ্ছে প্লান্টি এবং অ্যানিমালিয়া। প্লান্টি মানে হচ্ছে পৃথিবীতে যত উদ্ভিদ প্রজাতি রয়েছে, এই উদ্ভিদ প্রজাতিরা যার আন্ডারে বা যে রাজ্যের আন্ডারে তাকে আমরা বলি প্লান্টি। অর্থাৎ পৃথিবীতে যত রকমের উদ্ভিদ, নিম্ন শ্রেণী থেকে যত বড় উদ্ভিদ আছে এরা সবাই প্লান্টির আন্ডারে। তাহলে প্লান্টির বৈশিষ্ট্য কি হবে? এরা বহুকোষী, এরা ইউক্যারিওটিক প্রকৃতির, এরা অযৌন এবং যৌন জনন উভয় সম্পন্ন করতে পারে, এরা স্বভোজী প্রকৃতির। কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা পরভোজী বা পরজীবী হয়। এছাড়া আর কি কি দেখতে পারি? এদের দেহে কলা গঠিত হয়, এদের পুষ্পাশিতে সেলুলোজ আছে, এরা শাখা প্রশাখা যুক্ত, এরা চলনে সক্ষম, এরা উত্তেজনায় সাড়া দেয়, ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে প্লান্টি। তাহলে প্লান্টির বৈশিষ্ট্য বা যেমন উদ্ভিদের বৈশিষ্ট্য বলতে গেলে আমরা কি কি পয়েন্ট হিসেবে বলবো? বা বহুকোষী, ইউক্যারিওটিক প্রকৃতির, যৌন এবং অযৌন উভয় প্রকার জনন সম্পন্ন করতে পারে, আর এদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে বা সেলুলোজ নিয়ে তৈরি, এদের দেহে কলা দিয়ে তৈরি এবং এরা জলে এবং স্থলে উভয় জায়গাতেই বসবাস করে। প্লান্টি যে কোনো উদ্ভিদের নাম, আম গাছ, জাম গাছ, ছোট গাছ যে কোনো তুলসী গাছ, ধান, চারা গাছ ইত্যাদি। তো যে কোনো ধরনের গাছের এক্সাম্পলই হচ্ছে প্লান্টি। তো সেই প্লান্টির আবার খুব ছোট ছোট যেমন শৈবাল, স্পাইরোগাইরা, এরাও আবার প্লান্টির আন্ডারে। আবার বড় গাছ, বট গাছ, জাম গাছ, এরাও প্লান্টির আন্ডারে। তাহলে ছোট মাইক্রোস্কোপিক বা খুব ছোট উদ্ভিদ থেকে খুব বড় উদ্ভিদ সবাই হচ্ছে রাজ্য প্লান্টির আন্ডারে। আর লাস্ট রাজ্য আমরা পড়বো সেটা হচ্ছে অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া কথাটা এসেছে অ্যানিমাল থেকে। প্লান্টি কথাটা যেমন এসেছে প্লান্ট থেকে, অ্যানিমালিয়া কথাটা এসেছে অ্যানিমাল থেকে। অর্থাৎ আমাদের পৃথিবীতে যত ধরনের প্রাণী রয়েছে সেই সমস্ত ধরনের প্রাণীদের একত্রে বলা হয় অ্যানিমালিয়া। অ্যানিমালিয়ার কি বৈশিষ্ট্য? এরাও বহুকোষী, এরাও ইউক্যারিওটিক প্রকৃতির, তবে এরা পরভোজী। বিভিন্ন ধরনের পরভোজী পুষ্টি সম্পন্ন করে। সেটা মিথজীবী হতে পারে, পরজীবী হতে পারে, শিকার হতে পারে, বা পরজীবী হতে পারে ইত্যাদি। যে কোনো ধরনের পরভোজী ধরনের পুষ্টি সম্পন্ন করে হচ্ছে অ্যানিমালিয়া। এদের স্বভোজী পুষ্টি দেখতে পাওয়া যায় না, তার কারণ কোনো প্রাণী তার নিজের শরীরে খাবার তৈরি করতে পারে না। এদেরও যৌন জনন এবং অযৌন জনন উভয় প্রকার জননই দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের অঙ্গ, তন্তু ইত্যাদি শরীরের মধ্যে তৈরি হয়। অ্যানিমালিয়ার যদি উদাহরণ দিই তাহলে সব থেকে প্রধান এক্সাম্পল আমরা মানুষ। এছাড়াও যত প্রাণী রয়েছে, যত ছোট প্রাণী, মশা থেকে, মাছি থেকে, কেঁচো, কেন্ন, পিঁপড়ে, এই সব কিছু থেকে পাখি, মানুষ, গরু, ছাগল যা আমরা দেখতে পাই, যত প্রাণী তারা সবাই কার আন্ডারে? অ্যানিমালিয়ার আন্ডারে। তাহলে এই হলো বিজ্ঞানী ওয়াইটেকারের আবিষ্কৃত 5টি রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি এবং অ্যানিমালিয়া। এই জায়গাগুলো থেকে প্রত্যেকের ক্যারেক্টারগুলো খুব ভালো করে পড়বে, কারণ পরীক্ষায় যেগুলো বিশেষ বিশেষ ক্যারেক্টার আমি বললাম, সেই বিশেষ ক্যারেক্টার দিয়ে হয়তো কোয়েশ্চেন দিয়ে 4টে অপশন দিয়ে দিল যে এই ক্যারেক্টারটি কাদের থাকে। যেমন ফাঙ্গিদের দেহটি কাইটিন নির্মিত থাকে, অন্যদিকে প্রোটিস্টার ক্ষেত্রে আমরা দেখলাম যে এরা বিভিন্ন ধরনের পুষ্টি সম্পন্ন করতে পারে, স্বভোজী হয়, পরভোজীও হতে পারে, জনন পদ্ধতি। প্লান্টের ক্ষেত্রে, অ্যানিমালের ক্ষেত্রে, তো প্লান্টের অ্যানিমালিয়া থেকে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গির যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম সেই বৈশিষ্ট্য এবং উদাহরণ দিয়ে পরীক্ষার প্রশ্নটা খুব বেশি আসে। প্লান্টি আর অ্যানিমালিয়ার যে বৈশিষ্ট্য আমরা পড়লাম, এরপরে আমরা প্লান্টি এবং অ্যানিমালের শ্রেণীবিন্যাস আরো ডিটেলসে পড়বো। তো সেই ভাগগুলো থেকে পরীক্ষায় প্লান্টি এবং অ্যানিমালিয়া সম্পর্কে প্রশ্নটা বেশি আসবে। তো এইগুলো আমরা বললাম রাজ্য সম্পর্কে, 5টি রাজ্য। এরপরে আমরা পড়বো যে রাজ্য প্লান্টি এবং রাজ্য অ্যানিমালিয়ার বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাস আর তাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে ডিটেলসে।